ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের সকল ধরনের আলোচনা ও তথ্য নিয়ে আমাদের প্রতি শনিবারের বিশেষ আয়োজন এশিয়ান বিজনেসে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সাবরিনা জিয়া। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় অর্থনীতির চ্যালেঞ্জ। আর এই বিষয় নিয়ে আমরা আলোচনার জন্য আজ আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডক্টর ফেরদৌসী বেগম, সাবেক মহাপরিচালক এফবিসিসিআই এবং প্রেসিডেন্ট বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এবং একই সাথে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন অধ্যাপক আহসানুল আলম পারভেজ, অর্থনীতি বিশ্লেষক ও চেয়ারম্যান এনবিইআর। আপনাদের দুজনকেই আমন্ত্রণ। যেহেতু আমরা সবাই এবং স্যার আপনিও আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা একটা এই মুহূর্তে একটা অর্থনীতির বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে যাচ্ছি এবং চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছি। তো স্যার, আমি আপনার কাছে জানতে চাইব যে নতুন অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ এই অর্থনীতি, কিন্তু 2021 সালে এসে মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে যায়, দেখা দেয় অর্থনৈতিক বৈষম্য এবং এই অর্থনৈতিক সুফল সবাই আসলে সমানভাবে পায়নি। এই অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনার জন্য এই মুহূর্তে আমাদের কি করণীয়? আপনার মাধ্যমে আপনাদের কোটি দর্শককে সালাম শুভেচ্ছা দিয়ে শুরু করছি। আমার সহ আলোচিকাকে সম্মান জানাচ্ছি। আপনার কথার মধ্যে সামান্য ভুল বা বলবো যে শব্দের ব্যবহারে একটু গড়বড় বলতে চাই। মানে সেটা হচ্ছে এই যে আপনি একটা বললেন যে আমাদের যে একটা নতুন সরকার, তারপর আপনি আরেকটা শব্দ ইউজ করেছেন অর্থনৈতিক চ্যালেঞ্জ। তো আমি এই নতুন সরকার শব্দটা ব্যবহার করার আগে আমি বলতে চাই, আমার হাজার হাজার সন্তানদের তাজা বুকের রক্ত, তাদের পিতামাতার আত্মত্যাগ, দেশপ্রেমিক সেনাবাহিনী সৈনিক অফিসারদের কোর্ট মার্শালের ঝুঁকি নেওয়ার বিনিময়ে যে নতুন সরকার গঠিত হয়েছে, তাদের 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 জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আপনি সঞ্চালিকা হিসেবে সঠিক প্রশ্ন করেছেন, কিন্তু এই যে সরকার আসলো, তাদের কাছে জনপ্রত্যাশা অনেক বেশি। বৈষম্য বিরোধী কাজ তাদের করতে হবে, আর অর্থনৈতিক যে আপনি বললেন চ্যালেঞ্জ, এটাও তাদেরকে মোকাবেলা করতে হবে। কিন্তু আপনার সঙ্গে আমি যে কথাটা বলছি, তাই অর্থনৈতিক চ্যালেঞ্জটা মূলত সরকারের, এই নতুন সরকারের কাঁধে বর্তায়। কিন্তু আপনাকে আমি বিনিময়ে দেশের এই সরকারের জন্য এই মুহূর্তে আপনি বলেছেন অর্থনৈতিক সংকট, বলতে তো হবে, একটা তো আপনাকে শিরোনাম দিতে হবে। কিন্তু এই মুহূর্তে আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে, আমি একজন অর্থনৈতিক ছাত্র হিসাবে বলতে চাই, আমাদের অন্তত পক্ষে 1 ডজন সংকট আছে। প্রথম কথা হচ্ছে, আমাদের থানাগুলোতে পুলিশটা যোগ দেয়নি, ল অ্যান্ড অর্ডার। আজকে বগুড়ার দিকে সেনাবাহিনীর গাড়ি জ্বালানো হয়েছে, ল অ্যান্ড অর্ডার। তারপরে কোনো না কোনো দলের ছোকরারা বনানী গুলশানের দোকানে গিয়ে আপনার 10 লাখ টাকা 5 লাখ টাকা এই সমস্ত চাঁদাবাজির স্লিপ দিচ্ছে। যেহেতু আমি কাজের কথা বলছি এবং যেহেতু ওই লোকগুলোর ওই চিপ টপ নেতা অধ্যাপক পারভেজকে চিনে, আমি বলছি যে তারা যেন অনতিবিলম্বে এটা বন্ধ করে, এটাও একটা সংকট। তারপরে আমাদের যেটা সংকট, সেটা হচ্ছে যে এখনো আমাদের বিচার বিভাগ, এখনো আজকে ঢালাও ছাঁটাই, এখনো আমাদের বাংলাদেশ ব্যাংক, এখনো আমাদের প্রয়োজনীয় রাষ্ট্রীয় যে অর্গান, এগুলো সাজানোটাই আমাদের মেইন সংকট। অর্থনীতি এখন একটু নিচের দিকে নেমে গেছে। কোন সাহসে অধ্যাপক পারভেজ এই কথা বলে? কারণ সিন্ডিকেশনের কারণে অনেকগুলো নিত্য পণ্যের দামে আগুন জ্বলছিল। আমাদের ছেলে মেয়েরা এক ধরনের বোকার মতন, এটাকে আমরা বলি যে মাইলের উপরে ওষুধ নাই, সেভাবে তারা কিছুটা জিনিসপত্রের দাম কমিয়ে রেখেছে, ট্রাফিক দেখছে। কিন্তু এইভাবে লং টার্ম করা যাবে না। এবং অর্থনৈতিক সংকটের ব্যাপারে যদি আমি আসি, আমি আপনাকে বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশের জন্য হি ইজ এ কোহিনূর, এবং পুরো বিশ্বের জন্য সে একজন তারা। আমি আপনাদের অনুষ্ঠানে আগে অনেকবার বলেছি, এখনো আবারও বলছি যে
এই আন্তর্জাতিক শক্তিগুলোর সাথে আমাদের যে মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়েছিল, ডক্টর ইউনূসের উপরে সরকারের দায়িত্ব বর্তানোর কারণে আমাদের আন্তর্জাতিক সাহায্য, IMF, ওয়ার্ল্ড ব্যাংক ইত্যাদির থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বিশেষ করে আমাদের টাকার অভাব হবে না। তার মানে আমি আশঙ্কা করছি না যে আর 2 মাস, 1.5 মাস, 2 মাস পরে আপনার আমাদের অর্থনৈতিক সংকট থাকবে। কোন অর্থনৈতিক সংকট থাকবে? আমি এটা মনে করিয়ে দিতে চাই, আমাদের এখানে যে এই বৈষম্য, আমাদের এখানে আপনার 8,500 9,000 টাকায় দারোয়ান গার্মেন্টস এর মেয়েরা 15,000 টাকা বেতনে চাকরি করে। আমাদের এখানে আমরা ওয়েস্টিনে রেডিসনে গিয়ে 8,500 টাকার ইফতার খেয়েছি। আমাদের এখানে আমাদের গরিব ভাইরা দুবেলা খেতে পারে না, আমরা 21,000 টাকার পাউন্ডের গোল্ডেন জিলাপি খেয়েছি। এগুলো চুরমার করে দিতে হবে, এবং সেই চুরমারের কাজ চলছে। এটাকে আমি উৎসাহ দিই না, কিন্তু ভবিষ্যতে কোন গণতান্ত্রিক সরকার যেন আর এরকম দুঃসাহস না করে। এখন আমার নেক্সট কথা হচ্ছে, জি স্যার, আমি আবার আপনার কাছে ফিরবো। আমি যে প্রশ্নটি করেছি সেটির উত্তর পেয়েছি, আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু অধ্যাপক ডক্টর ফেরদৌসী বেগম আপা আপনার কাছে যেতে চাই। এই যে গণঅভ্যুত্থানের সমর্থন জানিয়ে প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠানো বন্ধ করেছিল, এবং এখন দেখা যাচ্ছে প্রবাসীরাই বৈধ পথে রেমিটেন্স পাঠানোর পক্ষে প্রচারণা করছে। যেহেতু রেমিটেন্সের একটি বড় প্রভাব আমাদের অর্থনীতিতে নিঃসন্দেহে রয়েছে, কতটা ঘুরে দাঁড়াতে পারে এই মুহূর্তে আমাদের দেশ এই অর্থনীতিটা? দেখুন, আমি প্রথমেই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি এই আন্দোলনে 17 তারিখ থেকে আমি এটার সাথে জড়িত হয়ে গেছি। যেহেতু আমি একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি, আমার ছাত্রছাত্রীরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলির ভূমিকা তো আপনারা জানেন, যে উত্তরার ওই সাইডটা এবং ঢাকার পূর্ব সাইড এবং উত্তর সাইডটা পুরো, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওরা গ্রেপ্তার হয়ে গেল, ওরা হল ত্যাগ করলো, তখন এরা পথে নেমে পুরো আন্দোলনটাকে সাকসেস করে দিয়েছিল। তো সেই সময় আমার ছাত্রছাত্রীদের পাশে থাকতে হয়েছে। আমি সারাদিনই প্রায় উত্তরা আধুনিক মেডিকেল কলেজের এখানে ক্রিসেন্ট মেডিকেল কলেজ, ওখানে থাকতাম, কারণ আমাদের এত ছাত্রছাত্রীরা আহত নিহত হচ্ছিল, আমি মানে সেই অবস্থাটা বর্ণনা করতে পারবো না। মুগ্ধ কিন্তু আমার এই 1.5 কিলোমিটারের মধ্যেই গুলি খেয়েছে, মুগ্ধ যেখানে ছিল। এগুলো আমাকে একদম ট্রমার মধ্যে ফেলে দিয়েছিল। আমি এখনও আসছি কিন্তু আমার ছাত্রছাত্রীদের কাছ থেকেই। তো আমি প্রথমে আমার এই যে নিহত ছাত্রছাত্রী যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আবু সাইদ যে অনুপ্রেরণা জাগিয়েছিল প্রথম রংপুরে, সেই নুরুল দিনের সারা জীবনের মতো, সেই নুরুল দিনের মতো আমি তাদের প্রতি আমার মানে শ্রদ্ধা, আমার ভালোবাসা, স্নেহ এবং তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করে আমি শুরু করছি। আমি যেই রক্তের বিনিময়ে ওদের স্লোগান ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। আমি আমাদের যিনি এখন আলোচক ছিলেন অধ্যাপক সাহেব, উনি এক কথা বলেছেন যে বৈষম্য বিরোধী। আমি যখন রাস্তায় দেখি যে আমি এফবিসিতে যখন ছিলাম, বিশাল মিটিং হচ্ছে, সোনারগাঁয়ে খাওয়া হচ্ছে, আমি যখন বেরোচ্ছি তখনই সোনারগাঁয়ে মোড়ে আমার কাছ থেকে ভিক্ষা চাচ্ছে। এই দৃশ্য যে কত করুণ আমাদের কাছে, এই দৃশ্য যে কতটা স্বাধীনতা 53 বছরে আমরা এই বৈষম্যটাই কখনো দূর করতে পারিনি। অন্য বৈষম্যের কথা বাদ দেন, আমি এই টেলিভিশনে অনেক দিন বলেছি যে আমার প্রথম হলো অন্ন, বস্ত্র, আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার 5টা মৌলিক চাহিদা প্রথম। তো আমি যত উন্নয়ন বলি, যত ইট কাঠের দেওয়াল মেওয়াল, যত উন্নয়ন আপনি বলেন, কিন্তু আমার যদি মানবিক উন্নয়নটা না হয় তাহলে তো কোনো উন্নয়ন হলো না। তার বিরুদ্ধেই আজকে কিন্তু ছাত্ররা, এটা শুধু বৈষম্য, কিন্তু যেই বৈষম্যটা দিয়ে তারা শুরু করেছিল সেই বৈষম্যটাতে আর ছিল না তারা, সেই জন্য তারা এক দফাতে চলে এসেছিল। তো আমি যেটা দেখেন, যুদ্ধটা এবার কিন্তু ছিল শুধু ছাত্রদের মধ্যে নয়, আমাদের যারা রেমিটেন্সের যোগান দেয়, যারা আমাদের রিজার্ভকে শক্তিশালী করে রাখে সবসময়, তারা
তাদেরকে যে কিভাবে অপমানিত, আমি যখন বিদেশ থেকে আসতে দেখি এবং বিভিন্ন মানে ওদেরকে যে কিভাবে অপমানিত হতে দেখেছি আমি। তো আজকে তারা কিন্তু একটা 1 কোটি প্রবাসী কিন্তু একটা বড় যোদ্ধা হিসেবে ওখানে দাঁড়িয়ে গেছে। তারা যখন আওয়াজ দিয়েছে যে আমরা রেমিটেন্স পাঠাবো না যতদিন পর্যন্ত দেশ সবাই ইয়েতে না আসে, ছাত্রদের উপর অত্যাচার না যায়, এবং ওরা যে কত বড় একটা ডিসিশন নিয়েছিল এইটা আমার চিন্তারও বাইরে ছিল, সত্যি কথা বলতে কি। তাদেরকেও আমার স্যালুট। এবং ওরা যদি রেমিটেন্স পাঠানো শুরু করে, এখন তো আমরা মনে হয় আগামী সপ্তাহের মধ্যে যদি সব স্বাভাবিক হয়ে যায়, ব্যাংক আজকে বাংলাদেশ ব্যাংকের মনে হয় গভর্নর পদত্যাগ করেছেন, সব কিছু স্বাভাবিক হয়ে যায়, মানে মোটামুটি ব্যাংকিং চ্যানেলটা মোটামুটি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কিভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের অধ্যাপক সাহেব উনি বলেছেন যে আমাদের গোল্ড মানে কোহিনুর প্রফেসর ইউনুস উনি এসছেন, উনি IMF ওয়ার্ল্ড ব্যাংক এদের কাছ থেকে টাকা পয়সা নেবেন, ওগুলো সহজ হবে, ইউরোপিয়ান ইউনিয়ন। আমি পরনির্ভরশীলতা আমাদের আরও থাকবে, কিন্তু আমাদের যোদ্ধারা, রেমিটেন্স যোদ্ধারা যেই টাকা পাঠাবে এতে আমরা অন্তত কিছুটা কাল স্বস্তি থাকবে। তারপরে যে আমাদের 1000 কোটি টাকা লুট হয়ে গেছে এবং 1000 কোটি টাকা আছে মানুষের কাছে। আমাদের উত্তরাতেই 10 কোটি টাকা পাওয়া গেছে বস্তার ভিতরে। আমার গাড়িটা 3 বার চেক করে ছাত্ররা, আমি খুব খুশি হই। তো এরকম টাকা তো রয়ে গেছে, এগুলো যদি আনার ব্যবস্থা করে বা এগুলো আমি এটা বলা ঠিক হবে কিনা জানি না, আমার একটা খুব আশা যে 500 টাকা এবং 1000 টাকার নোট এই মুহূর্তে বাতিল করে দেওয়া উচিত, একটা ঘোষণা দিয়ে। তাহলে হবে কি, আনাচে কানাচে পড়ে থাকা যেসব টাকা এগুলো কিন্তু চলে আসবে ব্যাংকে, যে এতদিন সময় দিলাম এতদিন, যেটা ইন্ডিয়ার সরকার আমি দেখেছিলাম 2014-তে এরকম করতে। সেরকম যদি একটা পদক্ষেপ নেয় তাহলে আমাদের অনেক টাকা কিন্তু ব্যাংকে চলে আসবে। আর আমি খুব আশাবাদী মানুষ, বারবার আশায় বুক বাঁধি, বারবার হয়তো হতাশাগ্রস্ত হই, কিন্তু এবার আমি খুবই আশাবাদী। কারণ আমি আজকে 2 ঘন্টা সময় নিয়ে রওনা দিয়েছি IUBAT থেকে একটা প্রোগ্রাম শেষ করে। আমি ভেবেছিলাম অনেক সময় লাগবে, যেহেতু মহাখালীটা পার হতে হবে। আমি এত তাড়াতাড়ি চলে এসেছি, এত সুশৃঙ্খল, মানে রাস্তাঘাট এত পরিষ্কার, এত সুন্দরভাবে তারা মেনটেন করতেছে, কিন্তু তারা তো এইভাবে ঘরে থাকতে পারবে না। তো তাদেরকে পড়াশোনায় ফিরে যেতে হবে। আমি যে পুলিশ ভাইরা এখনো বাইরে আছেন, আমাদের এই দেশটাকে নতুন করে অর্থনৈতিক বৈষম্যহীনভাবে সাজানোর জন্য তাদেরকেও বলছি, আপনারা আসুন, কাজে যোগ দিন। আপনাদেরকে কেউ কিছু বলবে না, আপনারা দেশটাকে রক্ষা করুন, সবাই মিলে আসুন, আমরা আমাদের দেশটাকে রক্ষা করি। তবে আপনার কথা বলে আমরা ইনশাল্লাহ অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবই। জি আপা, আমরা আরও আলোচনায় ফিরবো, তবে বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস। এ পর্যায়ে সময় হলো বিরতি নেবার, ফিরবো কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস, সাথে আছি সাবরিনা জিয়া। আমরা আবারও আলোচনায় ফিরবো। আমাদের আজকের আলোচনার বিষয় আপনাদের আরেকবার জানিয়ে দিতে চাই, অর্থনীতির চ্যালেঞ্জ। অধ্যাপক আহসানুল আলম পারভেজ স্যার, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে এবার আমি একটু জানতে চাইছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ আরও শীর্ষস্থানীয় কর্মকর্তারা পদত্যাগ করেছেন, এক্ষেত্রেও স্থবির হয়ে পড়েছে কেন্দ্রীয় ব্যাংক সহ ব্যাংকিং সেবা কার্যক্রম। কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা হচ্ছে, আমি আমার সহ আলোচককে হৃদয় থেকে ধন্যবাদ দিতে চাই। আমার অনেক কথা উনি সুন্দর করে গুছিয়ে বলেছেন, আমাকে অত বেশি কথা বলতে হচ্ছে না। প্রথম কথা হচ্ছে যে, দ্বিতীয় কথা হচ্ছে আমার আপা আমাকে বোধহয় একটু ভুল বুঝেছে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং OIC বলেন বা যেটা এশিয়ান ADB বলেন, বাংলাদেশকে আমরা আর ঋণগ্রস্ত দেশ করতে চাই না। আমরা অলরেডি 100 বিলিয়ন ডলার ঋণের অর্থনীতির ক্লাবের মেম্বার হয়েছি। আমি শুধু যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে, আপা হয়তো জানে না যে আমি নির্দলীয় হওয়ার কারণে বিএনপির সময় আমাকে সাধারণ বীমার পরিচালক করা হয়েছিল। আওয়ামী লীগের সময় আমাকে রূপালী ব্যাংকের পরিচালক করা হয়েছিল, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে কোনোদিন ইলেকশন করিনি। 3 নম্বর, আমাকে যখন ইসলামী ব্যাংকের ইসি চেয়ারম্যান করা হলো, এই 17 মাস পরে আমি বুঝতে পারলাম ব্যাংকটা লুট হচ্ছে।
তাই আমি মিডিয়াতে প্রেস কনফারেন্স করে বিবিসির সাথে আল জাজিরার সাথে কথা বলে বলেছি যে আমি পদত্যাগ করছি ইসলামী ব্যাংকের ইসি চেয়ারম্যানের পর থেকে। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি পদত্যাগ করছেন কেন? আমি বললাম যে এই দেশের বৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংকের পরিণতি বেসিক ব্যাংকের মতো হবে, সেই জন্য আমি পদত্যাগ করেছি। এখন ওই আপাকে আমি এটাই বলতে চাচ্ছি যে আমার অভিজ্ঞতার কারণে সব ব্যাংকে টাকা নাই, এবং আমার মায়ের হাসপাতাল বিল দেওয়ার জন্য এবার কি আরে আমি চেক দিয়ে ব্যাংকে পাঠালাম। আমি ওই ব্যাংকের নাম, আচ্ছা নাম নেই কারণ আমার স্যার ইনু স্যারের এটা জানতে হবে। সেটা হচ্ছে যে এই জনতা অগ্রণী ব্যাংক, তারা 50,000 টাকা দিচ্ছিল। তাই এই সরকারের অর্থনৈতিক সংকটগুলোর মধ্যে আমি যেটা বলতে চাই, প্রথম কথা হচ্ছে আমার হতদরিদ্র মানুষের জন্য 2 বেলা খাওয়ারের ব্যবস্থা করতে হবে, 1 নম্বর কথা। কারণ তাদের খেতে কষ্ট হচ্ছিল যারা 8-10 হাজার টাকা বেতন পায়। তারপরে হচ্ছে যার টাকা ব্যাংকে যা আছে, সো এখন ব্যাংক শুধু কুচিয়ে কাচিয়ে নিয়ে গেছে। আমার তো 3টা ব্যাংকের অভিজ্ঞতা। তো এখন এই অতি দ্রুত বাংলাদেশ ব্যাংকের এই ব্যবস্থা নিতে হবে যে মানুষ যেন ব্যাংকে গিয়ে, কোনো ব্যাংক 10-12 হাজার টাকা রেখে দিচ্ছে, তো মানুষ যেন ব্যাংকে গিয়ে হতাশ হলে ইউনূস স্যারের সরকারের উপরে হতাশ হবে। তো আমরা 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 আমাদের কোনো পদ পদবীর দরকার নাই, কারণ আমি এখনো পদে আছি, এবং কিন্তু আমরা কোনোদিন এই এরকম একটা জিনিস যে হবে, যে এটাকে আমি বলছি সামাজিক ঝড়, সামাজিক অমানবিক নিষ্ঠুর বৈষম্যের বিরুদ্ধে। সো এই ঝড়টাকে আমাদের কন্টেইন করতে হবে। এটাকে এক রাতে, ওই আপা ঠিকই বলেছে, সপ্তাহখানেক লাগতে পারে এটা নর্মাল হতে। কিন্তু আমি অতি দ্রুত বলতে চাচ্ছি, আমরা কিন্তু ইউনূস স্যারের কামলা, এবং আমি কিন্তু স্যারের আত্মীয় এবং চিরগণের। তো সব আমাদের পদের দরকার নেই, আমরা সরকারকে গাইড করতেছি। আপা একটা মারাত্মক অ্যাডভাইস দিয়েছেন, কিন্তু ওই জিনিসটা সাবধানতার সাথে করতে হবে। আপা বলছিল 1000 টাকার নোট, 500 টাকার নোট ব্যান করা। এটা আমি সরকারকে পরামর্শ দেব যে আপনার টাকাগুলো, যেগুলো টাকা কোর্টের বাইরে আছে, ওগুলো ব্যাংক থেকে ইন্ডিয়ার মতো করতে হবে। বাট 1 লাখ 2 লাখ টাকা সাথে সাথে বদলিয়ে দেওয়া, মানে বাংলাদেশ ব্যাংক টাকা পাঠাবে ব্যাংকে, এবং 1-2 লাখ টাকা সাথে সাথে বদলিয়ে দেওয়া। 5 লাখ টাকা বলবে যে আপনি কালকে আসেন বা পরশু আসেন, এবং 10 লাখ 15 লাখ 20 লাখ পর্যন্ত এটা 1 সপ্তাহের মধ্যে ছেড়ে দিতে পারে। কিন্তু যাদের চুরির টাকার অ্যামাউন্ট 500 কোটি, একজন ব্যাংকের এডিশনাল এমডি বা ডিএমডি, নাম নেব না, সে 300 কোটি টাকার একটা চেক পাঠিয়েছিল ইসলামী ব্যাংকে, ওটা ইসলামী ব্যাংক বাউন্স করেছে। এরকম 250 কোটি টাকার চেক গেছে আরেক ব্যাংকে, ব্যাংক বাউন্স করেছে। আমার আপা ওইটাই বলতে চেষ্টা করতেছিল যে এই বস্তায় বস্তায় টাকা যারা বাসায় রেখেছে, বোল্ড ব্যাংকিং করেছে 1000 টাকার নোটে, ওরা তো টাকা গুনতে পারে না। ওরা আমাকে বলেছে, আমি এখন বলবো না, ওরা আমাকে বলেছে পারস ভাই আপনি জানেন না 1000 টাকার নোট 1 বস্তা করলে চাউলের কত টাকা হয়, ওইটাও তো আমরা কি টাকা গণে নিতে সময় পাই নাকি। তো সো ওনার ওই কথাটাকে, কিন্তু ওটাকে অতি করা কিছু করা যাবে না। 1-2 লাখ টাকা সঙ্গে সঙ্গে ব্যাংকে গিয়ে বদলাই নিয়ে আসবে, বা 5 লাখ টাকা বা এভাবে। সো এটা একটি আমরা পরামর্শ দেব, আমরা ভাববো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেটা এই সরকার, আপনি আলটিমেটলি আমার কাছ থেকে তো এইসব কথার চাইতে বেশি কথা যেটা জানতে চান সেটা তো আমি বুঝি, আপনাদের সঙ্গে অনেকদিন ধরে সংসার করছি। ইউনূস সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই আমার আপা ওনার যে পরিচয় দিলেন এফবিসিসি এই সেই, আমাদের তো গার্মেন্টস সেক্টরকে পুঙ্গ করে দিচ্ছে। আমরা তো রেমিটেন্সের কথা, আশাবাদের কথা বললাম, আমাদের দেশের ভিতরের আভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থাকে নষ্ট করে ফেলা হয়েছে। ওইটার র মেটেরিয়াল আনার টাকা আমাদের নেই, এইটা আমাদের একটা সংকট। আই রিপিট, আমাদের ইউনূস সরকারের অর্থনৈতিক সংকট হচ্ছে আভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থাকে সচল করার জন্য সেইভাবে পণ্য র মেটেরিয়ালস আমদানি করার ব্যবস্থা গ্রহণ করা, দেশের এক সাপ্লাই চেইন
এই ঠিক করা, গার্মেন্টস যেগুলো বিপর্যস্ত হয়েছে তাদেরকে যেভাবে সম্ভব সেভাবে আবার উৎপাদনে নিয়ে এসে এক্সপোর্ট বাড়ানো, এবং এই বিলাস দ্রব্যর একটা লিস্ট করে যে এই বিলাস দ্রব্য আপাতত 1 বছর দেশে আনা যাবে না। জি স্যার, আমরা বুঝতে পেরেছি। আমি প্রায় সংকটের কথাই বলে দিয়েছি। জি জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবার আপনার কাছে ফিরবো, একটু আপার কাছে যেতে চাই। আপা, মূল্যস্ফীতি এখন একটি বড় চ্যালেঞ্জ। ফেসবুকে আপনার ইতিমধ্যে সরকার নির্ধারিত যে আপনার বাজার মূল্য তালিকা ছড়িয়ে পড়েছে সেটি সঠিক নয় বলছে জাতীয় ভোক্তা অধিদপ্তর। এই দিকে মূল্য তালিকা নিয়ে শিক্ষার্থীরা বাজার দরে মনিটরিং করতে নেমেছে। এই বিষয়টি কিভাবে দেখছেন এটি জানবো, তবে বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে আসেন। প্রিয় দর্শক, এশিয়ান বিজনেসের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দর্শক দেখছেন এশিয়ান বিজনেস, সাথে আছে সাবরিনা জি। আমরা আবারও আলোচনায় ফিরবো। আপা, যেটি বিরতিতে যাবার আগে বলছিলাম যে মূল্যস্ফীতি এখন তো নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। সেই সাথে আজকের সংবাদে আমরা দেখছিলাম যে সরকারের বাজারের যে মূল্য তালিকা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে, এটি জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ বলছে যে এটি সঠিক নয়। মূল্য তালিকা যাচাই বাছাই করার দরকার রয়েছে এবং শিক্ষার্থীরা বাজার দর নিয়ন্ত্রণে মনিটরিংয়ে নেমেছে। এই বিষয়টি সার্বিকভাবে কেমন হচ্ছে, কিভাবে দেখছেন? আমি তো দেখেছি মূল্যটা। দেখেন, পেঁয়াজের যেটা প্রথমেই যেটা আসি, যে আলুটা, আমি এখানে বারবার এখানেও বলেছি, আমি আমার গত 2 সপ্তাহ আগে একটা পোস্টে বলেছি যে আলুর দাম কখনোই 70 টাকা হতে পারে না। নিজের পক্ষে 40 যেতে পারে, একটু বেশি দিয়ে কিনেছে, নাইলে 35 হতে পারে। আমি হিসাব করে দেখিয়ে দিয়েছি, এটা ঠিক আছে আলুর দাম। এখন আমাদের প্রবলেম হচ্ছে কি, আমাদের কৃষি বিভাগ একটা মূল্য তালিকা দেয়, আমাদের আপনার কি যেন বলে ভোক্তা অধিকার একটা দেয় কমার্স মিনিস্ট্রি থেকে, আবার খাদ্য অধিদপ্তর একটা দেয়, হুলস্থুল আর কি, কোনো সমন্বয় নেই, একজনের স্পোকম্যান নাই। আমি তো একটা মূল্য আমি দেখি নাই, আমি পুরোটা দেখেছি। আমার ছাত্রছাত্রীরা কালকে নামবে 11 নম্বর বাজারে উত্তরাতে, মানে এইটা নিয়ে। তো আমি দেখেছি যে এটা কিন্তু অসম্ভব কিছুই না, কারণ এখন কিন্তু সবজির দামটা কিন্তু প্রচন্ড বেশি। বর্ষাকাল বলছে, এটা বলছে, কিন্তু বাজারে সবজির সরবরাহের কিন্তু অভাব নেই, কোনো কিছু সরবরাহের কিন্তু অভাব নেই। এখন কথা হলো এটা সম্ভব, আমি যিনি বলছেন এটা সম্ভব না, আমি ওনার সাথে বিশ্বাস করি না, কারণ আমি কৃষি নিয়ে আজকে 30 বছর কাজ করছি, মূল জায়গাটা জানি। এখন এটা যে ট্রান্সপোর্ট একটা সংকট মাঝখানে ছিল, বাট এখন সম্ভব। আর ছাত্রছাত্রীরা যেটা করছে সেটা হলো, এখন তো কেউ নাই, কিন্তু এই মূল্য তালিকা আমার যারা বিক্রি করছে তাদেরকে তো আগেও আপনি সামলাতে পারেন না ভোক্তা অধিকার। আপনাকে আমি বারবার বলেছি, এফবিসি প্রেসিডেন্টকে বলেছি, কোল্ড স্টোরেজের যে সমিতির ওনাদেরকে যায় আপনারা 10টা আলুর ছেড়ে দেন, মানে 10টা আলুর কোল্ড স্টোরেজের চাবি খুলে দেন, দিয়ে বাজার 6 লাখ করে দেন। এখন কথা হলো যে আমার সরবরাহ আছে, সব কিছু আছে, এখন বুঝিয়ে শুনিয়ে এদেরকে যদি এই করা যায়। আর আমাদের ট্রাক ভাড়াটা এগুলি সিন্ডিকেটের হাতে পড়ে এগুলির অবস্থা খুবই খারাপ। যেমন আমি আলু রপ্তানি করতে পারতাম না, এত ভাড়া ট্রাকের, এত মানে সব কিছুর মানে এত ইয়ের মধ্যে পড়ে গেছিলো সব কিছু সিন্ডিকেটের মাধ্যমে। তো আমি সিন্ডিকেট সবার কথাটা উচ্চারণ করতে চাই না, তবে ছাত্রছাত্রীরা এটা বেশি দিন করতে পারবে না। আমাদের সচেতনতা অনেক দরকার। আমরা যারা ক্রেতা, আমরা ক্রেতারা কত দিয়ে কিনবো, তারাই মূল্য তালিকা নিয়ে যাক, এবার আমি এটা দিয়ে কিনবো না, কিনবো না। এবং শুধু মানে আমাদের সাধারণ জনগণকে সচেতন হতে হবে, একই সাথে সোচ্চার হতে হবে। বাচ্চারা কি কোনোদিন বাজারে গেছে? এরা বাজারে গেছে? শুধু আমি মা, আমি বাবা, আমি যখন বাজারে যাব মূল্য তালিকাটা দরকার হলে ধরে নিয়ে যাব, যে না ভাই তুমি এটা দিয়ে দিতে পারলে কিনবো না আলু। জি আপা, আমরা একেবারে বুঝতে পেরেছি, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। একই সাথে অধ্যাপক আহসানুল আলম পারভেজ স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, এশিয়ান বিজনেসের আয়োজন আজ এই পর্যন্তই। আগামী শনিবার একই সময় একই অনুষ্ঠানে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।